একটা বিষয় ভীষণ ভাবাচ্ছে জানেন, যখন কোনো দুষ্কৃতির মুখ চেনা জানা থাকে না তখন তদন্তে দেরি হতেই পারে, কিন্তু ডোমজুড়ে যে ডাকাতের ঘটনা ঘটলো সোনার দোকানে, সেখানে তো সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের মুখ স্পষ্ট। তবুও কেন একদিন কেটে গেল? তবুও কেন এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? কোন রাস্তা দিয়ে পালালো এই ডাকাত দল? কোন রহস্য লুকিয়ে রয়েছে? তাই শর্মিষ্ঠা আজ গ্রাউন্ড জিরো হটস্পট ডোমজুড়ে পৌঁছে যাবে। সেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই অ্যাঙ্গেল আপনাদের সামনে তুলে ধরবে। চলুন। গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। চারজনই এসেছিল, চারজনের হাতেই পিস্তল ছিল। ওরা তো আসছে খোদ দেশে কিভাবে আমরা সেফ আছি বলুন? আমরা পুরোপুরি নিরাপত্তাহীনতা, পুলিশ আসাই না, দেখাই যায় না পুলিশ। ব্যক্তিগতভাবে যে যার গাড়ির ব্যবস্থা এবং আমরাও নিজেরা সাবধান হয়ে যাচ্ছি। একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছে শর্মিষ্ঠা। এই সেই সোনার দোকান, যে সোনার দোকানে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। একটা বিষয় পরিষ্কার, এই যে হাওড়া আমতা রোড যথেষ্ট জমজমাট এলাকা, এখানে বেশ কয়েকটা বড় বড় দোকান রয়েছে এবং এলাকা কিন্তু প্রত্যেকটা দোকানে আমি দেখতে পাচ্ছি একটা থেকে দুটো সিসি ক্যামেরা রয়েছে। মানে এলাকা যে সিসি ক্যামেরা দিয়ে মোড়া, সেই বিষয়টা নিশ্চয়ই ডাকাত দলের কাছে পরিষ্কার ছিল, কারণ তারা যে কোনো জায়গায় ডাকাতি করতে এলে নিশ্চয়ই রেকি করে গিয়েছিল। সেই রেকিতে তারা যথেষ্ট স্পষ্ট যে এলাকা সিসি ক্যামেরায় মোতায়েন রয়েছে, তবুও তারা মুখ খুলে এখানে এসে ডাকাতি করেছে। কারণ দৃশ্য তো আমরা সিসি ক্যামেরায় যে ফুটেজ দেখলাম, যেখানে দুঃসাহসিক ডাকাতি, যে প্রত্যেকের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। এই জুয়েলার্সে প্রথমে এই সোনার দোকানে তারা প্রথমে ক্রেতা সেজে ঢুকে তারপর তো আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাচ্ছি কিভাবে সোনা রূপো সমস্ত জিনিস তারা ব্যাগের ভেতর ভরছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে রীতিমতো লুটপাট করে গেল। আশেপাশে যে কটা দোকান রয়েছে, যে সমস্ত লোকজন রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু একদম পাশে এই ঘটনাটা ঘটেছে। আপনাদের ঠিক পাশের দোকানে ঘটনাটা ঘটলো, শুনেছেন তো নিশ্চয়ই, দেখেছেন? কেউ ছিলেন কালকে সেই সময়? আমাদের এখানে সবাই ছিলাম, এখানটা আমাদের সেই সময় ছিলেন? হ্যাঁ, আমাদের পাশে যখন এখানে কিছু হচ্ছে তো আমরা তো এখানে থাকবোই নিশ্চয়ই। তখন এই কাকা চিলাচিলি এখানে করে, এখানে আসে উনি, তো আমরা এখানে জল ফল দিও নাকি, যেহেতু পাশের দোকানে উনি থাকে এখানে, তো আমাদের রিলেটিভের মধ্যে মতন দেখাশোনা সবসময় যাতায়াতের কথাবার্তা স্বাভাবিক, পাশেই যেহেতু ব্যবসা করছেন তিনি, মানে আশেপাশের লোক, মানে সেই ব্যাপারটা থাকে। যখন ডাকাতি হচ্ছে আপনারা কেউ আঁচ করতে পেরেছিলেন ভেতরে এইসব হচ্ছে? তখন আমরা ভিতরে কোনো আঁচ করতে পারিনি, যেহেতু আমরা এখানে ক্যাশ কাউন্টার বসে কাজ করি। টাকা যখন চিৎকার চেঁচামেচি করে যখন এখানটায় আসে তখন আমরা বেরোই, ওনাকে জল দিই, তারপর ওনার ভিতরে যারা কর্মীরা ছিল তাদেরকে জল দিয়ে বের করাই। উনি তখন চিৎকার চেঁচামেচি করছে যে আমাদের চুরিয়ে গেছে কাছের ভর্তির দোকানে, আমরা তখন বুঝতে পারি। কতজন এসেছিল সেসব কিছু জানেন? তখন তো আমরা বুঝতে পারি 4 জন মেম্বার ছিল বলছে, আমাদের আন্দাজ আমরা করতে পারিনি। ওনারাও যাদের দোকান ছিল ভিতরে তারাই বলছে 4 জন ছিল, এর থেকে আমরা বেশি বলতে পারবো। 4 জন। আপনারা কিছু আঁচ করতে পারেনি? স্বাভাবিক, এই জায়গা থেকে যদি আমি ক্যাশ কাউন্টারে বসে আমি সোজা সামনে কাছের দেখতে পাবো যে ডাকাতি হলে, মানে আমরা ফিল্মে যেগুলো দেখি যে একটা গাড়ি নিয়ে এলো, কয়েকজন লুটপাট করলো, তারপর জোরদার সে বেরিয়ে গেল, সেরকম কিছু হয়? কিছু নয়। যখন ভিতরে তারা ছিল, যেহেতু তাদের মুখ হাত বাঁধা ছিল, টেপে তাদের মুখ হাত সিল করা ছিল, এবার তারা যখন এখান থেকে বেরিয়ে যায়, যখন এখানে ভিতরে যিনি ওনার ছিলেন উনি এখানে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে, উনি তখনই বলছেন যে চলে গেছে। তার আগে তো আমরা বুঝতে পারিনি না। তার আগে পর্যন্ত কি মানে বন্দুক ঠন্দুক দেখিয়ে কি ভয় দেখিয়ে রেখেছিল ভিতরে? সেরকম কিছু হবে, যেহেতু মেশিন গান ছিল ওদের কাছে, ওনারা মাথায় ঠেকে ওনাদেরকে ভয় বানতে দেখিয়ে যেখান থেকে মানে কিছু লুটপাট করার চেষ্টা করেছে। দুপুর 12টা 20 নাগাদ এই ঘটনাটা ঘটেছে, দুপুরবেলা নাগাদ। টাইম মেনটেন্স আমরা করতে পারবো না, যেহেতু কাকা এখানে এসেছিল, তখন আমরা 11:30 থেকে 12টার মধ্যে এরকমই হবে না। মানে ওই সময়টা এই জায়গাটা কতটা ভিড় থাকে? তখন স্বাভাবিক ম্যাম, ভিড় তো থাকে তখন। হ্যাঁ কাল খালি ছিল। মানে কাল কি এই জায়গা বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার না? কালকে অন্যান্য দিনের তুলনায় একটু ফাঁকা ছিল? একটু ফাঁকা ছিল, কাল রোদও বেশি ছিল, একটু রোদ বেশি ছিল বলে লোকজন কম ছিল না। এখানে কেউ ছিল না, তো কাজে যে যার কাজে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা রয়েছে, তো প্রত্যেকটা দোকানে, আপনাদের দোকান বলুন, পাশে প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা। তারপরেও ডাকাতির ঘটনা, মুখ খুলে অবস্থায়, জিনিসটা দেখে যখন টিভিতে দেখছেন ভয় লাগছে না? ভয় তো লাগছে, কিন্তু কি করে
হ্যাঁ কিছু করার নেই, ভয় লাগলে আর কি করবো। একটা ব্যাপার থাকে, যেহেতু এখানে এত ভিড়ভাট্টার মধ্যে যেহেতু এত টাকার জিনিস চুরি হয়ে গেল, প্রায় কোটি টাকার, অনেক টাকা তো চুরি, এখান থেকে আতঙ্ক তো থাকবেই অবশ্যই। অন্যান্য দিন এই সোনার দোকানে কতজন বসে থাকে? দেখুন ওনাদের মেম্বার হচ্ছে 5-6 জন মতন, ওদের ওয়ার্কার কাজ করে মানে সবাইকে নিয়ে, কিন্তু হ্যাঁ। ওনার বাদ দিয়ে 4-5 জন থাকে। এবার কালকে দুপুর টাইমে এরকম মাল কোথায় জেচে চলে গিয়েছিল, মানে এখান থেকে কোথায় মাল একটা দিতে গিয়েছিল, এই সময় তাদের 3 জন ছিল, সেই সময় অ্যাটাকটা করেছে, যেহেতু তারা আগের থেকে নিশ্চয়ই সব বেঁধে বুঝিয়েছিল তারাই এসে। একদম এইটাই সব থেকে সত্যি, যে কোনো মানুষ বুঝতে পারবেন যে আগে থেকে কোথাও একটা প্ল্যান কিছু ছিল, মানে দোকানের লোক সংখ্যা কখন কম রয়েছে সেই বিষয়টা অন্তত তারা পরিষ্কার, তাদের কাছে তথ্য ছিল, সেই কারণে সেই সময়টাকে তারা বেছে নিয়েছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দোকান সিল করে দেওয়া হয়েছে, আর স্বাভাবিকভাবে পুলিশি তদন্ত ইতিমধ্যে চলছে। সব থেকে বড় প্রশ্ন যে কোন সাহসে এই জমজমাট এলাকায় মুখ খুলে, একেবারে পরিষ্কার মুখ দেখা যাচ্ছে, মুখ খুলে ডাকাতির মতন ঘটনা ঘটতে থাকে, যেখানে এই সামনেই এত বড় রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় সব থেকে বড় প্রশ্ন যে কোন রাস্তা দিয়ে পালিয়ে গেল এই ডাকাত দল। এই যে দোকানটা যেখানে রয়েছে না, আমি যে রাস্তাটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হাওড়া আমতা রোড। আমি এই দিক থেকে যদি দেখিয়ে থাকি, আমার ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হাওড়ার দিকে, আর বাঁ দিকে রাস্তাটা আমার চলে যাচ্ছে আমতার দিকে, এবং আমতার দিকে এই দিকেই থানা, এবং এই দিক থেকেই সম্ভবত ডাকাত দলটি পালিয়ে গিয়েছে বলে খবর। এবং প্রত্যেকটা ডাকাতি ঘটনা, সে রানাঘাট বলুন, পুরুলিয়া বলুন, এবং সদ্য যে রানীগঞ্জের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ঘটনা বলুন, প্রত্যেকটা ডাকাতি ঘটনা আমরা দেখেছি একটা বাইরের রাজ্যে যোগ পাওয়া গিয়েছে, বিহারের সঙ্গে বিশেষ করে যোগ পাওয়া গিয়েছে। তাই যদি ডাকাত দল এই রাস্তা দিয়ে পালিয়ে যায়, তাহলে কিন্তু খুব সহজেই অন্য রাজ্যে তাড়াতাড়ি চলে যাওয়া সম্ভব। এবং পুরো গত 24 এখনো পর্যন্ত এই ঘটনার পর একটা দিন কেটে গিয়েছে। সব থেকে বড় প্রশ্ন, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না, এখনো পর্যন্ত কোনো রকম হদিশ পাওয়া সম্ভব হলো না। আরো অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কারণ আতঙ্ক রয়েছে এলাকায়। দোকানে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং আশেপাশে দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়া হচ্ছে পুলিশের তদন্তের স্বার্থে। সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এবার আপনাদেরকে দেখাবো ঠিক কোন পথে এই ডাকাত দল পালায়, ঠিক কোন পথে এই দুষ্কৃতী দল পালায়। চলুন। এই মুহূর্তে আমি উল্টোডাঙ্গার আবাসনে রয়েছি। ডোমজুড়ে তো আপনাদের ডাকাতির ছবি, ডাকাতির ঘটনা আপনাদের সামনে তুলে ধরলামই আমি, এবং সেখানকার আরো বেশ কিছু জিনিস আপনাদের দেখানোর আছে। তবে এই মুহূর্তে আমি উল্টোডাঙ্গার সেই আবাসনে, যেই আবাসনে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে এবং তার নির্দেশেই আজ 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং কুণাল ঘোষ তারা এসেছিলেন। কিছুক্ষণ আগে এখানে এই আবাসনে এসে আবাসিকদের কাছে ক্ষমা চাইলেন। তাহলে কি সবকিছু মধুরভাবে শেষ হলো, যেটা কুণালদা বলেন মধুর এনো সমাপয়? আমাদের মধুর আগেও ছিল, এখনো আছে, কোনো রকম তিক্ততা হয়নি। আর আমরা ওনাকে ক্ষমা চাইবার অবসরও দিইনি, তার কারণ উনি কোনো দোষ করেননি, সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যে ছবি আমরা সমাজ মাধ্যমে দেখেছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সেখান থেকেই তো বিতর্কটা তৈরি। ওই ছবিটা তাহলে এই আবাসনের, এটা তো শিওর না, এটা আবাসনের পাশে আবাসন দিয়েছে। The picture which is circulating in the media, it was taken from the other complex, not from our complex. মানে বলছেন যে আপনাদের আবাসনের কেউ সেই ছবিটা তোলেনি, সেটা পাশের আবাসন থেকে ছবি তোলা হয়েছিল। আবাসন থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো। কিন্তু এই যে একটা অভিযোগ উঠছে যে এই আবাসন থেকে তৃণমূলের লিড কম ছিল বলে নাকি এখানে অটো নিয়ে র্যালি করা হয়েছে এবং ডিজে তারস্বরে বাজানো হচ্ছে, সেই কারণেই এই আবাসিকদের তরফ থেকে অভিযোগ গিয়েছিল। না, এরকম কেন তার ব্যাপারটা যে এখান থেকে তৃণমূল লিড পেয়েছে, কোন পার্টি লিড পেয়েছে ওই ডোন্ট নো। আমাদের এটা জানা দরকার নেই, জানা সম্ভব না। যাকে ভোট দেওয়া সে তাকে ভোট দিয়েছে, কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না। সুতরাং উই ডোন্ট নো কোন পার্টি এখান থেকে লিড নিচ্ছে। সুতরাং আমাদের জানার কথা নয়, এটা কে কী বলছে সেটা আমরা জানি না। এখনও পর্যন্ত সানসিটির লোকেরা কেউ জানে না কোন পার্টি এখানে ভোট দেবে, সেটা জানার কথাও না। সেই জন্য বলছে ওই পোস্টারটা তুলবেন না, কে লিড পেয়েছে উই ডোন্ট নো, রিয়েলি উই ডোন্ট নো। তাহলে এই যে ছবিটা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা নিয়ে তৃণমূল নেত্রীকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো, যে কারণে আজকে কুণাল ঘোষ কিছুক্ষণ আগে এলেন। আমাদের বন্ধুরা সানসিটির বন্ধুরা কি বললো, যে এই ছবিটা তুলেছে পাশের ফ্ল্যাটের কোনো আবাসিক, ওরা ছবিটা তুলে পোস্ট করে দিয়েছে। আমাদের আবাসিক বিন্দুতে কারো থেকে কোনো ফ্ল্যাট থেকে কোনো একটা ক্লিয়ার পিকচার তোলা সম্ভব নয়। মানে আপনাদের দিক থেকে কোনো রকম অভিযোগ নেই? না, অভিযোগ নেই আপনাদের দিক থেকে কোনো রকম। অনলি থিং ইজ দ্যাট তখন একটা ওই জয়ের একটা অভিপ্রকাশ ঘটে গেছে,
সেটা বাইরে মিস কিছু ইয়ং ছেলেরা করেছে অভিপ্রকাশ, যেটা অনভিপ্রেত ছিল সেটা হয়ে গেছে। মানে বলছেন অতি উৎসাহ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যেটা অনভিপ্রেত। ঘটনা হয়নি, আর অতি উৎসাহে করেছে কিন্তু আমরা এনজয় করেছি। আপনারা এনজয় করেছেন, কিন্তু আমার একটা প্রশ্ন, এই আবাসনের বাসিন্দা না হয়ে এটা যদি অন্য আবাসনে ঘটতে দেখতেন, যে এরকম তারস্বরে ডিজে বাজিয়ে বিজয় মিছিল হচ্ছে, সেটা কি তখন সমর্থনযোগ্য? আপনারা কি সাপোর্ট করতেন? হ্যাঁ, মানে এই অতি উৎসাহটা আপনারা সাপোর্ট করতাম না, এরকম সাপোর্ট করতেন না? একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এরকমটা মানে মিছিলটা সাপোর্ট করতাম না। মানে যা আনন্দ হচ্ছে, যার বহিঃপ্রকাশ হচ্ছে, বিজয় মিছিল হচ্ছে, সেটা বাইরে হতে পারে, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের বাইরে হতে পারে, ভেতরে প্রাইভেট কমপ্লেক্সে এটা উচিত নেই, কারণ এটা প্রাইভেট প্রপার্টি আছে, ওটা আপনি কমন প্রাইভেট না রোডে করুন, কিছু অসুবিধা নেই কোনো পার্টি হোক, কারণ এখানে 300 ফ্ল্যাট আছে, বিভিন্ন দলকে সমর্থন করতেই পারে, আমরা কার ভাবনাকে হাত হতে দিতে চাই না, তার জন্য এই জিনিসটা আবার না হয়, কিন্তু যেই হয়েছে ওটাও আমাদের নেই, কারণ ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু কেউ সমর্থনও করবে না এটা বাইরের অন্য কোনো আবাসনে হলেও। একটা প্রশ্ন, এটা যেহেতু প্রাইভেট কমপ্লেক্স, একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, বিভিন্ন বয়সের মানুষ আছে, প্রচুর বয়স্ক মানুষ রয়েছেন, প্রচুর অসুস্থ মানুষ রয়েছেন, এরকম তারস্বরে ডিজে, এটা কি সাপোর্ট করা যায়? আমি দিকে বলছি, হিন্দিতে বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলুন। कारण क्या है, यहाँ की जो हमारे पौरपिता है शांति रंजन कुंडू जी, वो हमारे पौरपिता नहीं है, हमारे भाई है, और वो इस कम्प्लेक्स को अपना ही कम्प्लेक्स समझते हैं। इसी उत्साह में जो इतनी बड़ी जीती की जीत हुई है, সেটার বহিঃপ্রকাশ একদম। আপনি প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, আপনার কাছে সেই প্রশ্নটা, আপনারা কি সমর্থন করতে পারেন? বিভিন্ন বয়সে মানুষ, অসুস্থ মানুষও থাকেন। এটা তো মানে এত আওয়াজ আমাদের পক্ষে সত্যি আনতে পারে, এটা সমর্থন করি না, কিন্তু আমি দেখেছি, আমি পরের থেকে দেখেছি যে কোনো রকম ওরা কোনো আমাদের কোনো অসুবিধা, মানে আপনাদের কোনো রকম ডিস্টারবেন্স তৈরি করেনি, সেসব কিছু করেনি। হ্যাঁ, ওরা এসে চলে গেছে, এসেছে, বিজয় মিছিল হয়েছে, তারস্বরে ডিজে বাজিয়েছে, কিন্তু এই আবাসনে কারো সেরকম কোনো ডিস্টার্ব হয়নি, কোনো বিরক্তি হয়নি, কিন্তু এই ধরনের ঘটনা তারা অন্য আবাসনেও সমর্থন করেন না, এবং এই আবাসনেও যাতে ভবিষ্যতে না হয় সেই কারণে তারা রিকোয়েস্ট করেছেন, যে কারণে কুণাল ঘোষ আজকে তিনি এসে বললেন যে মধুরেণ সমাপয়েত হলো, এবং হয়তো এই সমস্যার সমাধান হলো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কুণাল ঘোষ এবং শান্তি রঞ্জন কুণ্ডু আজ এখানে এসেছিলেন। কুণাল ঘোষ আজ এখানে এসে কি বললেন একবার শুনুন। এখানকার বাসিন্দারা বলছেন যে আমরা খুব আনন্দের সঙ্গে এটি এনজয় করেছি, আমরা কোনো অভিযোগ করছি না, এবং আমরা পুরপিতাকেও কাজের সময় হাতের কাছে পাই। আমরা শুনে খুব আনন্দ পেয়েছি। তারপরেও এত বড় আবাসন, যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারুর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। বেহালায় পেট্রোল পাম্পে মদ্যপ যুবকদের তাণ্ডব, মদের বোতল ও লাঠি দিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করার অভিযোগ। দুজন পেট্রোল পাম্প কর্মীকে মারধরের অভিযোগ মদ্যপ যুবকদের। বেহালা থানায় অভিযোগ দায়ের। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।